টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এর আগের ক্লাসে আমি পরমাণুর কোয়ান্টাম মেকানিক্যাল মডেলের কথা বলেছিলাম। সেখানে বলেছিলাম যে এই কোয়ান্টাম মেকানিক্যাল মডেল জানার আগে আমাদেরকে দুটো জিনিস জেনে নিতে হবে। কি কি ছিল না, একটা ছিল কণার দ্বৈত আচরণ, আর দ্বিতীয় নাম্বারটা ছিল হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। এই দুটির মধ্যে কণার দ্বৈত আচরণ আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। তাহলে আজকে আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি সম্বন্ধে আলোচনা করব। তাহলে দেখো, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কি বলছেন হাইজেনবার্গ? যে কোনো গতিশীল আণুবীক্ষণিক কণা, যেমন ধরো ইলেকট্রন, অণু, পরমাণু সবই হতে পারে। তাহলে এই গতিশীল আণুবীক্ষণিক কণার অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে নির্ভুলভাবে বা সঠিকভাবে মাপা যায় না। কোন একটা গতিশীল আণুবীক্ষণিক কণা, এই টার্মটা খুব ইম্পর্টেন্ট, যে গতিশীল এবং আণুবীক্ষণিক কণা, এই গতিশীল আণুবীক্ষণিক কণার অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে সঠিকভাবে মাপা সম্ভব নয়। যে কোনো একটাকে আমি মাপতে পারবো, তাহলে একটাকে সঠিকভাবে মাপতে পারলে অন্যটার ক্ষেত্রে একটা অনিশ্চয়তা বা ত্রুটি দেখা যাবে। এই নীতিটির গাণিতিক রূপ কি দিয়েছিলেন উনি? ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়ালস টু h/4π, যেখানে ডেল্টা এক্সটা হচ্ছে অবস্থার অনিশ্চয়তা এবং ডেল্টা পি হলো ভরবেগের অনিশ্চয়তা। যদি আমি এটাকে লিখিয়ে দিই, অর্থাৎ অবস্থার অনিশ্চয়তা আর ভরবেগের অনিশ্চয়তার গুণফলের মানটা h/4π এর সঙ্গে সমান অথবা গ্রেটার দেন। এটি হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির সমীকরণ, বা এটি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। কি? যে কোনো আণুবীক্ষণিক গতিশীল কণার অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে নির্ভুলভাবে মাপা যাবে না। ক্লিয়ার? দেখো, এই সমীকরণটাকে আমি একটু ভেঙে লিখছি। ডেল্টা এক্স, পি মানে কি? ভরবেগ। তাহলে ডেল্টা পি আছে, ডেল্টা লিখলাম, ভর আর বেগ এম আর ভি। এমটা তো নির্দিষ্ট, ভর নির্দিষ্ট, তাই এমটাকে সামনে লিখলাম। ডেল্টা মানে কি? এখানে একটা পরিবর্তন, মানে ভিটাকে, ভি গতিবেগ পরিবর্তন হতে পারে, তাহলে লিখতে পারি ডেল্টা ভি গ্রেটার দেন ইকুয়ালস টু h/4π। তাহলে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি গ্রেটার দেন ইকুয়ালস টু h/4π। এই এমটাকে নিচে লিখে দিলাম h/4π এম। তাহলে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি গ্রেটার দেন ইকুয়ালস টু h/4π এম। এটাও একটা সমীকরণ। ঠিক? তাহলে এই গেল হাইজেনবার্গের নীতি সংক্রান্ত কয়েকটি বিষয়। এখন দেখো, যদি আমরা বলি যে এখান থেকে এই যে অনিশ্চয়তা, এই যে কথাটা আসছে, অনিশ্চয়তা কথাটা ঠিক কি কারণে? বলতে পারছি যে কোনো একটা, হয় ভরবেগ অথবা অবস্থান, যে কোনো একটার আমি সঠিক নির্ণয় করতে পারবো, অন্যটার ক্ষেত্রে সঠিকভাবে নির্ণয় করতে পারবো না। অর্থাৎ যদি আমি একটাকে নির্ভুলভাবে মাপতে পারি, অন্যটার ক্ষেত্রে আমার ত্রুটি দেখা যাবেই।
বা একটাকে যতটা সঠিকভাবে নির্ণয় করতে পারবো অন্যটার ক্ষেত্রে ঠিক ততটাই ত্রুটি দেখা যাবে। এই যে ত্রুটি দেখা যাচ্ছে, এই ত্রুটিটা কি কোনো যান্ত্রিক ত্রুটি? না, এটা কিন্তু কোনো যান্ত্রিক ত্রুটি নয়। তাহলে ত্রুটিটা কেন হলো? কারণ ত্রুটিটা হচ্ছে এই যে কণাগুলোর, বললাম যে গতিশীল কণা, তাহলে এই গতিশীল কণাগুলোর তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম দুটোই আছে। এই তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম দুটোর জন্যই কিন্তু এই অবস্থান বা ভরবেগ নির্ণয়ের ক্ষেত্রে একটা অনিশ্চয়তা বা একটা ত্রুটি তৈরি হচ্ছে। বোঝা গেল? তাহলে এই ত্রুটিটা কোনোভাবেই কিন্তু কোনো যান্ত্রিক ত্রুটি নয়, যেহেতু আণুবীক্ষণিক গতিশীল কণাগুলির মধ্যে একটা তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম দুটোই আছে, সেই কারণেই আমরা এই ত্রুটিটা পাই। তাহলে এই ত্রুটিটাকে কারেকশন করে যদি আমি পরমাণুর গঠন সংক্রান্ত কিছু বলতে চাই বা ইলেকট্রনের অবস্থান সংক্রান্ত কিছু বলতে চাই, তাহলে কি বলবো? যে ইলেকট্রনকে বা ইলেকট্রনের অবস্থান, অর্থাৎ পরমাণুর মধ্যে ইলেকট্রনের অবস্থান আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারি না, বা ইলেকট্রন যে কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথেরও অবস্থান আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারি না। বোঝা গেল? এই যে নীতিটি, এই নীতিটি শুধুমাত্র কিন্তু এই আণুবীক্ষণিক কণাগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য। যদি আমি ভাবি যে একটা মাঝারি ধরনের কণা বা একটা বড় কণার ক্ষেত্রে কি হবে, দেখো কেন এটা প্রযোজ্য নয়। ধরো একটা বড় কণা, যদি বলি 200 মিলিগ্রাম ভরের একটা কণা, তার ক্ষেত্রে দেখছি একটা ক্রিকেট বল ধরে রাখো, 200 মিলিগ্রাম ভরের একটা ছোট বল, তার জন্য এটাকে আমি অ্যাপ্লাই করে দেখছি যে কি দাঁড়াচ্ছে। তাহলে লিখতে পারি আগের নীতি অনুযায়ী যে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি গ্রেটার দেন ইকুয়ালস টু এইচ বাই 4 পাই এম। দেখো ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি গ্রেটার দেন ইকুয়ালস টু এইচ এর মান কত? 6.626 ইন্টু 10⁻³ -34 জুল সেকেন্ড। 4 পায়ের মান 3.14, এম ভরটা কত? 200 মিলিগ্রাম। তাহলে 200 মিলিগ্রাম ইজিক্যাল টু 10⁻⁻6 কেজি। তাহলে এখানে লিখে দিই 10⁻⁻6 কেজি। তাহলে দেখো ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি গ্রেটার দেন ইকুয়ালস টু, এই ভ্যালুটাকে যদি আমরা পুরোপুরি ক্যালকুলেট করি তাহলে ক্যালকুলেশনের ফলে এক মিনিট, এই টুটা এখানে বসাতে ভুলে গেছি, শুধুমাত্র 10⁻6 করেছি, এখানে 2, এটা ভুল হলো। 200 মিলিগ্রাম মানে 2 ইন্টু 10⁻⁻6 কেজি। তাহলে এখানে করে দিই 2 ইন্টু 10⁻⁻6। তাহলে এই ক্যালকুলেশনটা যদি আমরা করি, দেখবে এই ক্যালকুলেশনটা করলে আমরা এটাই পাবো যে 2.6 ইন্টু 10⁻⁻29 মিটার স্কোয়ার পার সেকেন্ড। মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স করবে, অর্থাৎ ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি তার গুণফলের মানটা দেখো কত কম হয়ে গেল। অর্থাৎ পরমাণুটা বা এই বস্তুটার, এই বলটার যা ভর বা তার যা আকার,
অর্থাৎ এর আকার এবং এর ভরবেগের সাপেক্ষে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি তার মান খুবই কম, যেটা হচ্ছে উপেক্ষণীয়। যে কারণে আমরা বড় বড় বস্তু বা মাঝারি ধরনের কোনো বস্তু বা কণার জন্য এই নীতিটি প্রয়োগ করতে পারি না। ঠিক আছে, নেক্সট। যদি আমাকে বলা হয় যে আচ্ছা, নিউক্লিয়াসের মধ্যে কি ইলেকট্রন থাকতে পারে? নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন কিভাবে থাকবে? আচ্ছা, নিউক্লিয়াসের ব্যাস কত? নিউক্লিয়াসের ব্যাস আমরা জানি 10⁻⁻15 মিটার বা 10⁻⁻13 সেন্টিমিটার। তাহলে নিউক্লিয়াসের ব্যাস 10⁻⁻15 মিটার বা 10⁻13 সেন্টিমিটার। এখন এই সূত্রটাতে আমি প্রয়োগ করি, দেখি কি হয়। একটা কথা, যদি ধরো নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রনকে থাকতে হয়, তাহলে সেই ইলেকট্রনটা অবস্থানজনিত যে অনিশ্চয়তা, সেটা কিন্তু ম্যাক্সিমাম 10⁻⁻15 মিটারই হবে। অর্থাৎ ইলেকট্রনটার অবস্থানের অনিশ্চয়তা ম্যাক্সিমাম কত হবে? 10⁻⁻15 মিটার। তাহলে আমরা লিখি ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি ইজ ইকাল টু h/4πm। লিখতে পারি এখান থেকে। তাহলে ডেল্টা ভি ইকুয়ালস টু h/4πm ইন্টু ডেল্টা এক্স। ডেল্টা এক্স নিচে নামিয়ে দিলাম, কি হবে? একবারে মানগুলো লিখে দিই। এইচ এর ভ্যালু কত? 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। 4 পায়ের মান 3.14। এম, এমটা কার ভর? ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর কত? 9.1 ইন্টু 10⁻31 কেজি। আচ্ছা, ইন্টু ডেল্টা এক্স। ডেল্টা এক্সটা কত? এইটা 10⁻⁻15 মিটার। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এই ক্যালকুলেশনটা করলে দেখতে পাবে এর ভ্যালুটা হয়ে যাবে 5.7 ইন্টু 10⁻10 মিটার পার সেকেন্ড। অর্থাৎ দেখো, এই গতিবেগটা, এটা কি বেগ, তাহলে বেগটা কত হলো? 5.7 ইন্টু 10⁻10 মিটার, যেটা আলোর বেগের থেকেও বেশি। তাহলে আমি কোনোভাবেই নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রনকে পাবো না। কারণ একটা ইলেকট্রন যদি নিউক্লিয়াসে থাকতে হয়, তাহলে তার গতিবেগটা কত হয়ে যাবে না? 5.7 ইন্টু 10⁻10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ আলোর গতিবেগের থেকেও বেশি, যা কিন্তু বাস্তবে সম্ভব নয়। যে কারণে নিউক্লিয়াসের মধ্যে কখনো ইলেকট্রন থাকতে পারে না। বোঝা গেছে? যদি আমি এই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটাকে 3 ডাইমেনশনাল ফ্রেমে আমি ফেলি। 3 ডাইমেনশন মানে ত্রিমাত্রিক। এই যে আমরা লিখি এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। এই এক্স ওয়াই জেড অক্ষ বরাবর যদি আমি লিখি আর কি, তাহলে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর যদি আমি অনিশ্চয়তা নীতিটাকে দেখাই যে কিভাবে হচ্ছে, ধরো এক্স বরাবর আমি এটা ভাবতে পারি ডেল্টা এক্স, ওয়াই বরাবর এটা হলো ডেল্টা ওয়াই, জেড বরাবর এটা হলো ডেল্টা জেড। তাহলে ডেল্টা এক্স এই অক্ষ বরাবর যদি আমি নীতিটাকে প্রয়োগ করি, তাহলে লিখতে পারবো ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়ালস টু h/4π।
যদি আমি ওয়াই অক্ষ বরাবর ভাবি তাহলে ডেল্টা ওয়াই ইন্টু ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়ালস টু এইচ বাই 4 পাই। যদি আমি জেড অক্ষ বরাবর ভাবি তাহলে ডেল্টা জেড ইন্টু ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়ালস টু এইচ বাই 4 পাই। অর্থাৎ এখানে আমি অবস্থান এবং ভরবেগের সাপেক্ষে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটাকে দেখালাম। এটাকে আবার শক্তি এবং সময়ের ভিত্তিতেও দেখানো যায়। যদি শক্তি এবং সময়ের তুল্য হিসাবে দেখায় তাহলে যে সমীকরণটা হয় সেটা হচ্ছে ডেল্টা ই ইন্টু ডেল্টা টি গ্রেটার দেন ইকুয়ালস টু এইচ বাই 4 পাই। ডেল্টা ই ইন্টু ডেল্টা টি গ্রেটার দেন ইকুয়ালস টু এইচ বাই 4 পাই, যেখানে ডেল্টা ইটা কি শক্তির অনিশ্চয়তা, ডেল্টা টিটা কি সময়ের অনিশ্চয়তা, গ্রেটার দেন ইকুয়ালস টু এইচ বাই 4 পাই। একই রকমই সূত্র। ধরো একটা অঙ্ক করা, একটা অঙ্ক বা নিউমেরিক্যাল প্রবলেম যদি এরকম বলা হয় যে একটা ইলেকট্রন 600 মিটার পার সেকেন্ড গতিবেগে ঘুরছে। এই ইলেকট্রনটা এই যে গতিবেগে ঘুরছে এখানে এই বেগটার যথাযথতা কত হচ্ছে 0.005% ভাবলাম, যে যথাযথতার মাত্রা হচ্ছে 0.005%। যথাযথতার মাত্রা কত 0.005%। তাহলে এই ইলেকট্রনটার অবস্থান বের করতে হবে। অর্থাৎ ভি আমাকে দেওয়া আছে 600 মিটার পার সেকেন্ড, কতটা যথাযথতা কতটা আছে 0.005%। অর্থাৎ এই যে গতিবেগটা আমাকে বলা আছে সেই গতিবেগটার মধ্যে অনিশ্চয়তা কতটুকু হতে পারে না 0.005% হবে এই বেগটার অনিশ্চয়তা। তাহলে ডেল্টা ভি মানে কি বেগের অনিশ্চয়তা, সেই মানটা কত হবে 600 ইন্টু 0.005 বাই 100, তো কেটে গেল কত হবে 5 6 30.03। এটা হচ্ছে ডেল্টা ভি হচ্ছে এত মিটার। তাহলে আমি বেগের অনিশ্চয়তা এখান থেকে বের করে নিলাম, কত পেলাম না 0.03 মিটার। এখন বলছে এই ইলেকট্রনটার অবস্থার অনিশ্চয়তা নির্ণয় করো। তাহলে একটা ঘূর্ণায়মান ইলেকট্রন কত বেগে যাচ্ছে না 600 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এই বেগটার যথাযথতার মাত্রা হচ্ছে 0.005%। তার মানে এই বেগটার অনিশ্চয়তা এত পার্সেন্ট হবে। সেটা বের করে নিলাম আমি। ডেল্টা ভি ইজিক্যাল টু কত হবে তাহলে 600 ইন্টু 0.005 বাই 100 করলে আমি গতিবেগের অনিশ্চয়তাটা পেয়ে গেলাম 0.03 মিটার। কি বের করতে হবে না ইলেকট্রনটার অবস্থান বের করতে হবে, অর্থাৎ অবস্থার অনিশ্চয়তা কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি গ্রেটার দেন, এখানে আর গ্রেটার দেনটা লিখবো না, যখন এরকম নিউমেরিক্যালস করব তখন ডাইরেক্টলি আমরা ইকুয়ালস টু দিয়ে লিখবো। ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি ইকুয়ালস টু এইচ বাই 4 পাই এম। তাহলে ডেল্টা এক্স ইকুয়ালস টু এইচ এর ভ্যালু একবার লিখে নিই এইচ বাই 4 পাই এম ইন্টু ডেল্টা ভি। আমরা উপরে লিখছি ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু এইচ এর ভ্যালু 6.626 10 to the power minus 34 4 পাই 3.14। এমটা কত যেহেতু ইলেকট্রন বলে দিয়েছি তাই ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10 to the power minus 31, আর ডেল্টা ভিটা কত 0.03। এই ভ্যালুটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এর মানটা কত পাওয়া যাবে, এর মানটা হয়ে যাবে 1.93 ইন্টু 10 to the power minus 3 মিটার। এটা হলো ডেল্টা এক্স। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কোনো নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে পারবো।
আমরা দেখেছি যে সায়েন্টিস্ট বোর এই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিকে ব্যাখ্যা করতে পারেননি। বোরের পারমাণবিক মডেল যখন আমরা পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে সায়েন্টিস্ট বোর হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিকে ব্যাখ্যা করতে পারেননি। তাহলে কেন সায়েন্টিস্ট বোর হাইজেনবার্গের নীতিকে ব্যাখ্যা করতে পারলেন না, বা বোরের সঙ্গে হাইজেনবার্গের নীতির কি পার্থক্য রয়েছে? দেখো, সায়েন্টিস্ট বোর ইলেকট্রনকে একটা কণা হিসাবে কল্পনা করেছিলেন। অর্থাৎ ইলেকট্রন একটা নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে, এই কথাটি সায়েন্টিস্ট বোর বলেছিলেন। কিভাবে না, যেহেতু ইলেকট্রন একটা কণা বা ইলেকট্রনকে উনি কণা হিসাবে কল্পনা করেছিলেন, তাই সেই ইলেকট্রনটি একটি নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে। তিনি কিন্তু ইলেকট্রনের তরঙ্গ ধর্মের কথা কোথাও বলেননি। এখন যদি একটা বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, বা ওই কক্ষপথে যে ইলেকট্রনটা ঘুরছে ওই কক্ষপথেই ইলেকট্রন আছে, সেটা আমি তখনই বুঝতে পারবো যখন একটা ইলেকট্রনের অবস্থান এবং তার বেগ একই সঙ্গে নির্ণয় করতে পারবো। অর্থাৎ একটা ইলেকট্রন কোন পজিশনে আছে, ইলেকট্রন যে বৃত্তাকার কক্ষপথেই ঘুরছে, সেটা আমি কিভাবে মানব, সেটাকে কিভাবে আমি গণ্য করব? তাহলে বোর বলেছিলেন কি, যে ইলেকট্রন একটা নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। এখন আমি মানবো কেন যে ইলেকট্রন ওই বৃত্তাকার কক্ষপথেই ঘুরছে? সেটা আমি তখনই মানব, তখনই গণ্য করব, যখন ইলেকট্রনটার অবস্থান এবং তার বেগ দুটোকে আমি একই সঙ্গে নির্ণয় করতে পারবো। কিন্তু যা নির্ণয় করা সম্ভব নয়, কারণ হাইজেনবার্গ বললেন যে বেগ এবং অবস্থান দুটোকে আমি একই সঙ্গে সঠিকভাবে নির্ণয় করতে পারি না। একটাকে সঠিক নির্ণয় করতে পারলেও অন্যটার ক্ষেত্রে ত্রুটি বা অনিশ্চয়তা দেখা যাবে। এই জায়গাতেই হলো বোরের সঙ্গে হাইজেনবার্গের একটা মিসম্যাচ। তাহলে আমি সঠিক যদি ব্যাখ্যা দিতে চাই, সেটা কি বলবো না, একটা পরমাণুর মধ্যে ইলেকট্রনের সঠিক অবস্থান কিন্তু কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। বোঝা গেল? তাহলে আজকের ক্লাস এটুকুই। থ্যাংক ইউ।